উফ চঞ্চল দাদা, এইটা আপনি কি করলেন? তো ভাই লোক, তুফান সিনেমা দেখে আসলাম এবং দুইটা না পাকে তারপরে রিভিউ দিতে বসলাম, কারণ সিনেমা হলে চিল্লাইতে চিল্লাইতে আর হাতে তালি দিতে দিতে আমার জান একদম শেষ। আর ভাই আজকে আমার লাইফের বেস্ট রিভিউটা দিব, তাই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো কি অবস্থা, আমি দিছি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো তুফান। ভাই লোক, তুফান জাস্ট একটা ওয়ার্ড না, একটা সিনেমা না, তুফান এখন বাংলা সিনেমা প্রেমীদের ইমোশন হয়ে দাঁড়িয়েছে। পুরো এক যুগ সিনেমার যে একটা ক্ষুধা, আর তুফান সিনেমা নিয়ে যে আমাদের আশা প্রত্যাশা ভরসা সমস্ত কিছুকে মিটাতে পারলো তুফান সিনেমাটা। দেখেন, কিছু সিনেমা আছে যে সিনেমার মধ্যে ভালো খারাপ দুইটা জিনিসই থাকে, আবার কিছু সিনেমা আছে যে সিনেমাটা খুব ভালো হয় এবং খুব ভালো রিভিউও পায়। আবার এমনও কিছু সিনেমা আছে যে সিনেমাটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। ঠিক তেমনই একটা সিনেমা হলো এই তুফান। দেখেন, বাংলা সিনেমার ঠিক এই দিনটা দেখার জন্য আমি সিনেমা রিভিউ লাইফে আসছিলাম। আজকে আমি ফুল সাকসেস। আপনি বিশ্বাস করবেন না, 2টা রকি বাই, 3টা সালার আর 5টা পুষ্পারে এক ঢুক দিয়ে খেয়ে ফেলবে এই তুফান। জোকস পার্ট, ডাইরেক্ট পয়েন্টে আসি। 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, যেখানে 4টা গান রয়েছে। ইতিমধ্যে 2টা গান আমরা ইউটিউবে শুনতে পেয়েছি আর 2টা গান সিনেমার মধ্যে, এবং 4টা গানই সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা গান আমার প্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের, যেটা শুনতে খুবই ভালো লেগেছে। সিনেমাটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, যদি ফার্স্ট হাফে আমরা লক্ষ্য করি, সিনেমায় শাকিব খানের তুফানি একটা এন্ট্রি হওয়ার পরই ঠোস করে পুরো কাহিনীটাই বদলে যায়। তখন আপনার মনে হতে পারে, আরে এগুলা কি হচ্ছে, এটা কোন কাহিনী? পোস্টারে কি দেখলাম আর টিজারে কি দেখলাম আর সিনেমায় এসে কি দেখতেছি। একদম খুবই সাধারণ সিনেমার মতো গল্পটা আগায়। আপনি বলবেন গুলাগুলি কই, ডায়লগ কই, মারামারি কই, তুফানি শাকিব খান কই? ভুল করে অন্য সিনেমার টিকিট কেটে ফেললাম না তো? কিন্তু ভাই, হাফ টাইমের একটু আগে থেকে শুরু হয় তুফান সিনেমার আসল খেলা। আপনি ভাবতেও পারবেন না আস্তে আস্তে সিনেমাটা কোন লেভেলে চলে যাচ্ছে, কারণ হাফ টাইমের পরেই শুরু হয়ে যায় আসল খেলা। তখন স্ক্রিন প্লেটা এতটা টাইট হয়ে যায় যে আপনি স্ক্রিন থেকে চোখই সরাতে পারবেন না, সিট থেকে লড়তেও পারবেন না। পুরো খেলাটাই জমে উঠে দ্বিতীয় হাফে। সিনেমার গল্পটা যদি কোনো প্রকার স্পয়লার ছাড়া আমি আপনাদেরকে বলি, একটু ঘুরিয়ে বলি। ধরেন একটা বাঘ পরিস্থিতির শিকার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। এখন জঙ্গলে কি কি থাকে? আর হাতি, গন্ডার, চিতা আর হলো সিংহ। তো বাঘ চায় এখন পুরো জঙ্গলে রাজত্ব করতে এবং জঙ্গলের রাজা হতে। আর জঙ্গলটা হলো 1990 সালের সেই বাংলাদেশের গ্যাংস্টারদের আন্ডারওয়ার্ল্ডের ঢাকা। এখন যদি অ্যাক্টিং এর সেক্টরে আসি, অ্যাক্টিং এর কথা বলি, তুফানের এক একটা ক্যারেক্টার খুবই যত্ন সহকারে লেখা হয়েছে। আপনি যদি কেজিএফ সিনেমাটা দেখে থাকেন, সেখানে একটা ক্যারেক্টার ছিল, যেই ক্যারেক্টারটা রকি ভাইয়ের জীবন কাহিনী আমাদেরকে আকর্ষণীয়ভাবে শোনাচ্ছিল। ঠিক তেমনি তুফান সিনেমাতেও এমন একটা চরিত্র ছিল যে আমাদেরকে তুফানের ছোটবেলা থেকে তুফান হয়ে ওঠা পর্যন্ত তার লাইফ হিস্টোরি আমাদেরকে শোনাচ্ছিল। আমি যদি তাকে কেজিএফ এর সেই লোকটার সাথে কম্পেয়ার করি, তাহলে এই লোকটার সামনে ওই লোকটা টিকবেই না। দুর্দান্ত অমায়িক অসাধারণ অভিনয় করেছে এই লোকটা। আমি সরি যে আমি তার নামটা জানি না, হয়তো আমি তাকে প্রথমবার দেখলাম, কিন্তু ভাই মারাত্মক অভিনয় করেছে। পাশাপাশি শাকিব খানের আশেপাশে আরো 2-1 জন লোক ছিল, তার মধ্যে এই লোকটা খুব ভালো অভিনয় করেছে। আর ফজলুর রহমান বাবু বরাবরের মতো সেরাটা দিয়ে গেছে। সিনেমায় মিমি চক্রবর্তী অথবা নাবিলা, কাউকে নিয়ে বেশি কিছু বলার নেই আসলে, তবে মিমির জায়গায় মিমি ছিল পারফেক্ট। এখন যদি চঞ্চল চৌধুরীর কথায় আসি, দাদা এইটা আপনি কি করলেন? সবার দম বন্ধ করে দিয়েছিলেন। সিনেমায় তাকে বিক্রম নামে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সিআইডি অফিসারের রোলে আমরা দেখতে পেয়েছিলাম। একটা প্রবাদ আছে না, যেটা সিনেমার মধ্যেও ছিল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে বইয়ের কভার দেখে ভিতরে কি আছে জাজ করেন না, কারণ ভিতরে এমন কিছু থাকতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। সিনেমায় চঞ্চল চৌধুরীর এন্ট্রিটা হয় দ্বিতীয় হাফে, যে পুরো সিনেমার মোড়টাই ঘুরিয়ে দেয়। তার চরিত্রটা লেখা হয়েছে খুবই ফানি আর ইন্টারেস্টিং ওয়েতে, যেখানে তাকে খুব সরল সোজা মনে হলেও তার পার্সোনালিটিটা খুবই ভয়ানক। সে যখনই পর্দায় আসবে আপনি তুফানের কথা ভুলেই যাবেন, এতটাই ইম্প্যাক্টফুল ছিল তার স্ক্রিন প্রেজেন্ট। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে চঞ্চল চৌধুরী একটা রত্নের মতো। আপনি যদি তাকে ঠিক মতো ব্যবহার করতে পারেন, ধরুন মিয়া পুষ্পা, কেজিএফ, এনিম্যাল, মিয়া তুফান সিনেমা দেখেন, তার ডায়লগ শুনে আপনি হাসবেন, কিন্তু আবার এইটাও ভাববেন, না জানি তুফানের সাথে এই লোকটা কি করে। সিনেমায় একটা সময় এসে আপনার মনে হবে যে তুফান দেশের মধ্যে এত কিছু করে ফেলছে, দিন দুপুরে মানুষ মেরে ফেলছে, সবকিছু উড়িয়ে ফেলছে, দেশে কি আইন আদালত পুলিশ কিছুই নেই, তাকে কি কেউ কিছু করতে পারবে না? আবার এক সময় এসে এমন মনে হবে যে তুফানকে পুলিশের হাত থেকে কে বাঁচাবে? সে কি চঞ্চল চৌধুরীর সাথে পারবে? এক কথায় চঞ্চল চৌধুরী হলো তুফান সিনেমার মধ্যে সিংহের মতো, যার সামনে বাঘটা কিছুই না। আর দূর, বারবার বাঘ বলে ফেলতেছি, বাঘ বলতে বলতে স্পয়লারই দিয়ে দিব, দূর। এইবার যদি শাকিব খানের পারফরমেন্সের কথায় আসি, ও ভাই লোক, এখানে 3 থেকে 4 মিনিটের একটা ওয়ান টেক শট আছে, যেখানে কোনো প্রকার কাট ছাড়াই তুফান শাকিব খান একাধারে 3 থেকে 4 মিনিট পারফরমেন্স করে, একটা অপারেশন করে। সেইখানে শাকিব খানের অ্যাক্টিং জাস্ট পুরাই আগুন। শাকিব খানের সেই সিনটার মধ্যে আপনার পুরা পয়সা উসুল। বাংলা সিনেমা যে অলরেডি শাকিব খান 250 থেকে 300 সিনেমা করে ফেলছে,
এই তুফান সিনেমাটা দেখার সময় আপনি সেই সিনেমাগুলোর কথা ভুলেই যাবেন। মনে হবে সম্পূর্ণ এক নতুন শাকিব খানকে দেখছেন আপনি। এই অল্প সময়ের মধ্যে তুফান চরিত্রটারে শাকিব খান এমন স্ট্রংভাবে ফুটায় তুলছে, সিনেমার কসম আপনি রকি পুষ্পা সব ভুলে যাবেন। আপনি বলবেন এইটা কি কয়েকদিন আগে রাজকুমারের দেখা সেই শাকিব খান? আসলে তুফান ক্যারেক্টারটাকে এমনভাবেই লেখা হয়েছে আর শাকিব খান প্রেজেন্ট করছে যে তুফান কখন কাকে ঠুস করে মেরে ফেলবে, কখন কোথায় আগুন লাগিয়ে দিবে, কখন কি উড়ায় ফেলবে, কেউ কোনো আইডিয়া করতে পারবে না। এতটাই অ্যাগ্রেসিভ আর অ্যারোগেন্স ছিল এই ক্যারেক্টারটা। শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ, তার গলার আওয়াজ সব বদলায় ফেলছে ভাই। শাকিব খান দেখিয়ে দিল যে ইতিহাস এভাবেই বদলাইতে হয়। শুধুমাত্র 40 কোটি 100 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইলে হয় না, সিনেমায় তুফানি পারফরমেন্সও দিতে হয়। সিনেমায় শাকিব খানের জন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়েছে, পাশাপাশি চঞ্চল চৌধুরীর জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড, এবং এই দুইটা ক্যারেক্টার যখন সামনাসামনি মুখোমুখি হয় সেই সময়ের জন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, যেই ব্যাকগ্রাউন্ডটা শোনার সময় আপনার জাস্ট নাচতে মনে চাইবে। হ্যাঁ, এইটা সত্যি যে তুফান সিনেমাটা দেখার সময় আপনার একটা সিনে গিয়ে এনিমালের কথা মনে পড়বে, আর একটা সিনে গিয়ে কেজিএফ এর কথা মনে পড়বে। কিন্তু মজার বিষয় হলো সিনেমাটায় প্রথম দিকে আপনার শাহরুখ খানের সেই পুরোনো ওম শান্তি ওম সিনেমাটার কথাও মনে পড়বে, যেটা ছিল একদম আনএক্সপেক্টেড। সিনেমায় কিছু চিয়ার অফ দি মোমেন্টস আছে, যেই মোমেন্টসগুলোতে আপনি দাঁড়িয়ে হাতে তালি দিতে বাধ্য হবেন, আপনার চিয়ার করতে মনে চাইবে। পাশাপাশি অনেক কমেডিও আছে যা আপনাকে হাসাবে, এবং কিছু সিচুয়েশনাল কমেডি আছে যে সিনগুলো অনেক ভয়ঙ্কর কিন্তু আপনি হাসতে বাধ্য হবেন। পাশাপাশি কিছু দুর্দান্ত ডায়লগও আছে, যেমন একটা ডায়লগ এমন ছিল যে নদীতে জাল ফেললে মাছ ধরা যায় কিন্তু তিমিকে ধরা যায় না, আর তুফান হলো সাদা প্রজাতির বিরল তিমি যাকে ধরা একদমই সম্ভব নয়। এমন বেশ কিছু অসাধারণ ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো লিখেছে তাকে জাস্ট সেলুট। আর ক্যামেরা শট বা সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, এক কথায় অসাধারণ ভাই। রায়হান রাফি যে আমাদেরকে বলেছিল যে ইন্টারন্যাশনাল মানের সিনেমা দিবে, সে সেইটা শুধু ফিলই দেয় নাই, আমাদেরকে করিয়ে দেখিয়েছে। আমি লিখে দিচ্ছি এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট কাঁপায় দিবে। তবে সিনেমায় 2-3টা মারাত্মক লেভেলের ব্রুটাল সিনও আছে, যেটা তুফান ক্যারেক্টারটার হিংস্রতা বোঝানোর জন্য করা হয়েছে। সেই সিনগুলোর সময় পাশে বাচ্চা না থাকলেই ভালো হয়। পাশাপাশি 2-3টা গালিও ছিল, যেটা আমার ধারণার বাইরে ছিল। এখন যদি সিনেমায় দুর্বল কিছু খুঁজতে যাই, দেখেন সত্যি কথা বলতে গেলে তেমন দুর্বল কিছু নাই, তবে তারপরও যদি জোর করে একটু দুর্বলের কথা বলি, যেটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা যে ইন্ডিয়াতে শুট করা হয়েছে, এখানে ইন্ডিয়াতে শুটিং করে সেটাকে বাংলাদেশে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানে তারা সাকসেসফুল। কিন্তু কিছু কিছু সিনের মধ্যে গিয়ে মনে হচ্ছে 2-1 জায়গায় একটু ফসকে গেছে। সেটা হলো সিনেমা যে 2-1 জন ভারতীয় লোক অভিনয় করেছে, সেইখানে কিছু কিছু সিনে তাদের কলকাতার ভাষার টানটা চলে আসছিল। যেমন ধরেন গিয়ে কিছু কিছু ডায়লগে কি হয়েছে বে, আবার কি করেছিস, অনেকটাই এরকম আর কি। কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই সিনেমাটা বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে এমনভাবে গেঁথে যাবে যে ওই টুকটাক ভুলের কথা মাথায় আসবে না। তবে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলি, ভুলেও সিনেমা শেষ হওয়ার পরে চেয়ার ছেড়ে উঠবেন না। যদি উঠে যান তাহলে সিনেমার আসল মজাটাই মিস করে ফেলবেন। যেখানে সিনেমা শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, যেইটা মিস করলেন মানে তুফান সিনেমা মিস করলেন। আর ওই সিনটাই তুফান 2 সিনেমা দেখার আগ্রহ 100 গুণ বাড়িয়ে দেয়। জি হ্যাঁ, তুফান সিনেমার দ্বিতীয় পার্ট আসতে চলেছে, তুফান 2, যেটা আমরা আগেই জানতে পেরে গিয়েছিলাম। আর এই কথাটা প্রেস মিটিংয়ে রায়হান রাফি আমাদেরকে জানিয়েছিল। তো ভাই লোক, আমি তো সিনেমার অনেক দৃশ্যে মানুষের চিল্লাচিল্লির কারণে ডায়লগই বুঝি নাই, যার জন্য আবার দেখতে যাব। আর যারা এখনো সিনেমা দেখেন নাই, কি করতেছেন মিয়া? তো ভাই লোক, যদি আমার এই রিভিউ আপনার কাছে ভালো লেগে থাকে আর আমার রিভিউ সম্বন্ধে আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।